সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আমি দীপ্তেন ঘোষ। আমি একজন IRDAI দ্বারা স্বীকৃত কম্পোজিট ইন্স্যুরেন্স এজেন্ট বা অ্যাডভাইজার বলতে পারেন। আমি জেনারেল ইন্স্যুরেন্স করে থাকি, লাইফ ইন্স্যুরেন্স করে থাকি এবং হেলথ ইন্স্যুরেন্সও করে থাকি। বন্ধুরা, আজকে আমি একটা এমন ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো, হয়তো আপনারা অনেকেই বলতে পারেন এরকম আবার হয় নাকি, এরকম তো শুনিনি, বা হয়তো কেউ কেউ জানতেও পারেন। আমি আজকে ওয়েডিং ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতে চাই। এই তো সামনে বিয়ের সিজন আসছে, এবং এই ওয়েডিং ইন্স্যুরেন্স ব্যাপারটা কি, চলুন আলোচনা করা যাক। ধরুন এমন একটা সিচুয়েশন হলো যে আপনার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে, এবং আপনার জীবনের একটা খুব বড় অনুষ্ঠান আপনি প্ল্যান করেছেন বিগত কয়েক মাস ধরে, এবং তাতে প্রচুর টাকাও খরচা হবে, তার জন্য আপনারা একটা বাজেট করেছেন। কি ঘটতে পারে যদি সামথিং রং, যদি কোনো একটা ঘটনা ঘটে থাকে ওই বিবাহের দিনে, তাহলে আপনার কি হতে পারে? আপনি কল্পনা করুন, আপনি 30 থেকে 50 লাখ টাকার মতো খরচা করছেন এই বিবাহের জন্য। আপনি অলরেডি একটা ভেন্যু বুক করেছেন। আপনি প্রায় 50% বা ওরকম সমতুল্য অ্যামাউন্ট আপনি অলরেডি ক্যাটারারকে অ্যাডভান্স করে দিয়েছেন। ভেন্যু বুক করেছেন, তার জন্য আপনি টাকা দিয়ে দিয়েছেন। ফটোগ্রাফারকে আপনি বুক করেছেন, যে ফটো তুলবে, তার জন্য আপনি একটা অ্যাডভান্স করেছেন। যে ফুল দিয়ে সাজাবে, ফ্লোরিস্ট বা অন্য ডেকোরেশনের কাজ করবে, তাকেও আপনি অ্যাডভান্স দিয়েছেন। আপনার ছেলে বা মেয়ের বিয়ের জন্য, বিশেষত মেয়ের বিয়ের জন্য, আপনি গহনাও কিনেছেন, জুয়েলারিও কিনেছেন, এবং আপনি অবভিয়াসলি এই বিবাহ অনুষ্ঠানের জন্য আপনি হান্ড্রেডস অফ গেস্ট, মানে 200 হতে পারে, 300 হতে পারে, 500 হতে পারে, 600 হতে পারে, তার বেশি হতে পারে। যার যেরকম ইচ্ছে সেই বা ক্ষমতা, সেই অনুযায়ী আপনি আপনি গেস্টদেরও ইনভাইট করেছেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই। খুব আনন্দ সহকারে আপনি এই বিবাহটাকে, এই অনুষ্ঠানটাকে সম্পন্ন করতে চান। হঠাৎ ওই বিয়ের দিন দেখা গেল একটা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদম টরেনশিয়াল রেইন হচ্ছে, বা যে ভেন্যুটা আপনি বুক করেছেন সেখানে আগুন লেগে গেল, বা কোনো কারণে যেই ভেন্যুটা আপনি বুক করেছেন, কোনো একটা ঘটনার জন্য এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো ওই ভেন্যুতে আপনি আর অনুষ্ঠানটা করতে পারবেন না। এরকম হতে পারে একটা দুর্ভাগ্যজনক ঘটনা। পাত্র বা পাত্রী, বর বা কনে, যাই বলুন, তারা তাদের একটা কোনো ঘটনা ঘটলো, সাডেনলি তারা হসপিটালাইজড হয়ে গেল, বা আপনি একজন কি পার্সন, আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, আপনি হসপিটালাইজড হয়ে গেলেন। এরকম ঘটনা ঘটতেই পারে। আপনার যে ক্যাটারারকে বুক করেছিলেন বা ফটোগ্রাফারকে বুক করেছিলেন, কোনো কারণে তারা এলো না, কিন্তু আপনি অ্যাডভান্স দিয়ে রেখেছেন। এই যে ক্ষতিটা হলো, এই ক্ষতিপূরণ কে দেবে? চলুন এবার দেখে নেওয়া যাক কি ঘটনাটা ঘটে। আপনাকে প্রথমেই জানতে হবে যে আমার যে অর্থনৈতিক ক্ষতিটা হলো, আমার এই ক্ষতিপূরণটা, আমার যদি কোনো ইন্স্যুরেন্স না করা থাকে, তাহলে আমাকেই বহন করতে হবে। আর এই যে বহন করবেন, সেই খরচাটা অনেক বেশি হতে পারে। যেমন ধরুন একটা, আজকের দিনে যেটা আমি বলছিলাম, কোন একটা বিয়ের অনুষ্ঠানে 25 লাখ টাকা খরচা হতে পারে, 50 লাখ টাকা খরচা হতে পারে, বা যারা অনেক বড় সাইজের এই অনুষ্ঠান করে থাকেন, 2 কোটি টাকা পর্যন্ত খরচা হতে পারে, বা তার বেশি হতে পারে। আর একটা আনএক্সপেক্টেড ইভেন্ট বা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট আপনার একটা বড় ক্ষতি করে দিয়ে যেতে পারে। তার জন্যে যে ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে, বা আপনাকে যে লসটা বিয়ার করতে হবে, আপনার যে গত কয়েক বছরে বা এক ডিকেডে যা সেভিংস ছিল, একটা ঘটনায় পুরোপুরি ওয়াইপড অফ হয়ে যেতে পারে। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না বন্ধুরা, এরকম ঘটনা কিন্তু ঘটে। ছোটখাটো, মাঝারি থেকে শুরু করে বড় ঘটনা ঘটে। এবার হচ্ছে যে আমি এখানে একটা কথা বলতে চাই, যে বিগেস্ট ওয়েডিং রিস্ক ফ্যামিলি নেভার থিঙ্ক অ্যাবাউট। অনেক ভাবেন যে না, কি রিস্ক আছে, এটা তো অনুষ্ঠান তো করছি, আরামসে হয়ে যাবে। কিন্তু না, যেটা আপনাদের বলছিলাম, সাডেনলি আপনি দেখলেন যে জায়গায় বিয়ের অনুষ্ঠানটা হবে কোনো কারণে অ্যাভেলেবেল হলো না,
বিশাল একটা বৃষ্টি হলো, ভারী বৃষ্টি হলো, ফটোগ্রাফার এলো না, ক্যাটারার এলো না, জুয়েলারি যা কিনেছিলেন কোনো কারণে আপনি সুরক্ষিত রেখেছিলেন, চুরি হয়ে গেল, একটা কোনো মেডিকেল এমার্জেন্সি হলো, পাত্রপাত্রী তার মধ্যে কেউ অসুস্থ হয়ে যেতে পারেন, যে যিনি মেন অর্গানাইজেশন কি পারসন তিনি অসুস্থ হয়ে যেতে পারেন, তিনি হসপিটালাইজড হলেন, একটা মেডিকেল ইমার্জেন্সি হতে পারে। আর গেস্ট যারা এলো কোনো কারণে তাদের একটা ইনজুরি হলো, ধরুন একটা প্যান্ডেল করেছেন, লাইট লাগিয়েছেন, কোনো একটা কিছু পড়ে তাদের হয়তো মাথায় আঘাত লাগলো, অনেক কিছু হতে পারে। ঘটনা হচ্ছে যে এটা তো কেউ প্ল্যান করে না, এটা সাডেনলি হয়। আর এই ঘটনা না প্রত্যেক বছরই কোনো না কোনো ক্ষেত্রে হয়ে থাকছে। তো বন্ধুরা, আমরা আজকে দেখে নেব যে ওয়েডিং ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি কি কভার করে, কিভাবে আপনাকে প্রোটেকশন দেবে, আপনাকে ফাইন্যান্সিয়াল প্রোটেকশন। যদি কোনো কারণে ক্যান্সেলেশন হয়ে যায়, যে ধরুন ভেন্যু যেটা রয়েছে সে বললো যে না এটা আমার ক্যান্সেল হয়ে গেল, বা অন্য কোনো কারণে ক্যান্সেল হলো, ইন্স্যুরাররা যখন ইন্স্যুরেন্স কোম্পানিরা যখন ইন্স্যুরেন্স করেন তখন তারা কতগুলো কন্ডিশন বেঁধে যায় যে এই কারণে যদি ক্যান্সেল হয়ে থাকে আপনাকে আমরা ক্ষতিপূরণ দেবো। বা কোনো কারণে সব ঠিকঠাক ছিল, হঠাৎ কোনো একটা কারণে বিয়েটা পিছিয়ে গেল, পোস্টপন্ড হয়ে গেল, বা ওই ভেন্যুতে কোনো একটা গন্ডগোল হলো, ভেন্যুটা ব্যবহারের যোগ্য নেই, যে ভেন্যুর যে ওনার, যে জায়গায় বিবাহটা হবে তিনি বললেন যে না আমার এটা রেডি নেই, আপনি এটাকে পোস্টপন্ড করুন, আমি এই ডেটে আপনাকে দিতে পারছি না। বা দেখা গেল ওই ভেন্যুতে আগের একটা কোনো অনুষ্ঠান হয়েছিল, কোনো একটা ড্যামেজ হয়েছে, সেই জন্য ব্যবহারের যোগ্য নেই, সেই ঘটনা ঘটতে পারে। ভেন্ডার ফেলিওর মানে আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম, ওই যে ক্যাটারার, ওই ফটোগ্রাফার, ড্রেসার, এদের মধ্যে কেউ না টার্ন আপ করতে পারে, বা সে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে, কোনো কারণে নাও আসতে পারে। যে গয়না কিনেছেন, জুয়েলারি, সেটা হয়তো চুরি হয়ে গেল সুরক্ষিত স্থানে রাখবার জন্য। যে গিফটগুলো যেগুলো রাখা ছিল কোথাও সুরক্ষিত স্থানে, যে গিফট যারা পান সেই গিফট চুরি হয়ে গেল। আপনি যে ধরুন এই বিবাহের জন্য কি হয় না, ওয়েডিং যে ড্রেস এটা খুব ইম্পর্টেন্ট, তার একটা কোনো ড্যামেজ হয়ে গেল। পাবলিক লায়াবিলিটি, ধরুন আপনাদের যে গেস্ট এসছে তার একটা কোনো ক্ষতি হয়ে গেল, ওখানে একটা কোনো অ্যাক্সিডেন্ট হলো, বা ওই যে ক্যাটারার, ফটোগ্রাফার, তারপরে অন্য ডেকোরেশনের কাজ করছে, ফ্লোরিস্ট, তার একটা কোনো একটা ঘটনা ঘটলো, সে আহত হলো, তার সে অসুস্থ হয়ে পড়লো, তাকে হসপিটালাইজ করতে হলো, তো এইটার জন্য আপনার একটা লায়াবিলিটি থেকে যায়, কারণ আপনার অনুষ্ঠানে এসেই তার হয়েছে। বা যা গেস্ট এসছে তারাও হঠাৎ কেউ একজন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওই ভেন্যুর মধ্যে, তারা হসপিটালাইজড হলেন, বা আপনি অর্গানাইজার, আপনার একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওইখানে। ডেকোরেশনের যে কথাটা বলছিলাম, ডেকোরেশন হঠাৎ সবকিছু করেছেন, ভেঙে পড়ে গেল। ফটোগ্রাফার তার ফটোগ্রাফিক ইকুইপমেন্ট নিয়ে এসেছিল, কেউ একটা ধাক্কা মারলো, ক্ষতি হলো, ক্যামেরা ভেঙে গেল, এইসব ধরনের ঘটনা হতে পারে। ইন্স্যুরেন্স কোম্পানিরা এগুলোকে কভার করে, তবে সব ইন্স্যুরেন্স কোম্পানি যে একইভাবে কভার করে তা নয়, রিস্ক কভার করে তা নয়, এক একজনের এক এক রকমের কন্ডিশনস আছে। এই ইন্স্যুরেন্স করবার সময় আপনাকে দেখে নিতে হবে ওই পলিসি ওয়ার্ডিং কি রয়েছে। এই তো গেল কভারেজের কথা। এবার আমি যে ঘটনাগুলো বললাম তার মধ্যে কি কি ক্লেম সিনারিও হতে পারে যার জন্য আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করতে পারেন। আচ্ছা, আমি বলছি যে এই ভেনু ফ্লাডের কথা আপনাদের বললাম, ফুড পয়জনিং হতে পারে, ক্যাটারার এসে রান্না করেছে বা রান্না করে নিয়ে এসছে, ওই খাবারটা খেয়ে বেশ কয়েকজন গেস্ট অসুস্থ হয়ে গেল, তাদের হসপিটালাইজ করতে হবে, এরকম ঘটনা ঘটতে পারে। ভেন্ডার নো শো, যেটা বলছিলাম, ক্যাটারার এলো না, ফটোগ্রাফার এলো না, এই অ্যাকাউন্টেও আপনি ক্লেম করতে পারেন। গহনা চুরি হয়ে গেল, তার জন্যও করতে পারেন। আউটডোর ওয়েদারের ওই লসের জন্য, মানে রেন ড্যামেজ হতে পারে, একটা স্টেজ তৈরি করেছেন, স্টেজের যে ডেকোরেশন করেছেন সেটা নষ্ট হয়ে গেল, এই যে লাইট ভাড়া করেছেন, লাইট লাগানো হয়েছে, বা টোটাল যে সেট আপটা, ওই সেরিমনিটা জাস্ট শুরু হওয়ার আগে কোনো কারণে তার একটা ক্ষতি হয়ে গেল, সেটার জন্য আপনি ক্লেম করতে পারেন। ফ্যামিলিতে একটা কোনো মেডিকেল এমার্জেন্সি হয়ে গেল, হসপিটালাইজেশন হয়ে গেল, যেটা আমি আপনাদের বলছিলাম, এইসব
জেনারেল ক্লেম সিনারিও হতে পারে, যেগুলো আমি আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম, সেগুলোকে ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে। এবার দেখে নেবো যে ইন্স্যুরেন্স কোম্পানি কি কি কভার করে না। আপনার যদি চেঞ্জ অফ মাইন্ড হয় যে না আমি ডেট চেঞ্জ করে দেবো, আমি একে নেবো না, ওকে নেবো না, তোমার রান্না বাজে, টেস্ট খারাপ, হবে না। ওইসব চেঞ্জ অফ মাইন্ড করা যাবে না, মানে আপনি করতে পারেন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দেবে না। কেউ হয়তো এসছেন হঠাৎ ভেন্যুতে এসে অসুস্থ হয়ে গেলেন, কিন্তু দেখা গেল যে এই অসুস্থতা তার আগেই ছিল, এখানে এসে অসুস্থ হয়ে পড়েছেন, এই যেটা আমরা বলে থাকি নোন ইলনেস, সেটাকে ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে না। রেগুলারিটি ভাইলেন্স, নন কমপ্লায়েন্স কিরকম, যে ধরুন আপনার এই বিবাহ অনুষ্ঠানে আপনি লিকার সার্ভ করছেন, সেই লিকারটা জন্য আপনাকে একটা লাইসেন্স আগে থেকে নিতে হবে, এবং আপনি লাইসেন্স নেননি, পুলিশে খবর পেয়ে চলে এলো, এসে একটা গন্ডগোলের সৃষ্টি হলো, হয়তো যিনি অর্গানাইজার তাকে অ্যারেস্ট করতে পারেন, বা বিবাহের অনুষ্ঠানটা বেশিরভাগ ক্ষেত্রে যা হয় বন্ধ করে দিতে পারে, খাবার দাবার বন্ধ করে দিতে পারে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। রেগুলেটরি ভায়োলেন্স যদি কিছু হয়ে থাকে হতে পারে, হয়তো অনেক অনেক জায়গায় হয় যে রাত্রির 11টার পরে কোনো মিউজিক সিস্টেম, সাউন্ড সিস্টেম চালানো যাবে না, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। সেগুলো যদি ঘটে ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে না ক্লেম। আপনি যদি বলেন না এ পুরো ডেকোরেশন যা করেছে এ আমার মনের মতো হয়নি, খুব বাজে করেছে, এই কোয়ালিটির জন্য কিন্তু কভার করে না। আপনি যদি জানেন যে এই কিছু কিছু গেস্ট আছে বা আমার আত্মীয় স্বজন আছে, এরা এলে এরকম একটা ঘটনা ঘটাবে, এটা প্রেডিক্টেবল ইভেন্ট ঘটার চান্স আছে, এরম যদি প্রমাণিত হয় ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দেবে না। আর একটা হচ্ছে ওয়ার, টেরোরিজম, সিভিল ডিস্টারবেন্স, ইন্স্যুরেন্স কোম্পানি এতে ক্লেম দেয় না, তবে কিছু কিছু অ্যাড অন আছে তার থ্রু দিয়ে এটাকে কভার করা যায়। প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি যে কভার করে তাও নয়, কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি করে, স্পেশাল কন্ডিশনে করে, সেগুলো আপনাকে দেখে নিতে হবে, জেনারেলি এটা কভার থাকে না। আর এটা হচ্ছে নেগলিজেন্স, যে নেগলিজেন্সের জন্য, যে আমি হয়তো একজনকে মনে করছি অর্ডার দিয়েছি কিন্তু আমি অর্ডার দিইনি, সে এলো না, এদিকে আমি বললাম সে তো ভাই আসেনি, আমার এত টাকার ক্ষতি হয়েছে, আমাকে ক্লেম দাও। দেখা গেল যে যে ব্যবস্থাটা নেওয়ার আপনার কথা ছিল সেটা হয়তো আপনি নেননি, সেটা যদি প্রমাণ হয় ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দেয় না। আর একটা হচ্ছে কোয়ালিটি ডিসস্যাটিসফ্যাকশন, খাবার রান্না করেছে, টেস্ট খারাপ, কমপ্লেন হলো, ইন্স্যুরেন্স কোম্পানি তার জন্য দায়ী থাকবে না, কোনো ক্লেম দেবে না। বা সাজিয়েছে, বর কনেকে সাজিয়েছে, সাজানো ভালো হয়নি, হবে না তার জন্য। এরকম ধরনের কোয়ালিটি রিলেটেড যদি কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দেবেন। এবার আমরা একটু দেখে নিই যে কিরকম খরচা হয়। আমি প্রথমে বলি একটা বুটিক ওয়েডিং। বুটিক মানে কি, ছোট আকারে, 10 থেকে 20 লাখ টাকার মতো বাজেট, আপনি ওই বাজেটের ওপর সাম ইন্স্যুরেন্স ধরেছেন, আপনার মোটামুটি প্রিমিয়াম আসবে 8,000 থেকে 16,000 টাকার মধ্যে। আর টিপিক্যাল লায়াবিলিটি লিমিট, মানে সেকশন ওয়াইজ যদি আমি লায়াবিলিটি দেখি, তাহলে 2 লাখ থেকে 5 লাখ টাকার মতো প্রত্যেকটা সেকশনের জন্য হয়তো লায়াবিলিটি লিমিট সেট করে থাকে। যে ধরুন ভেন্যু ড্যামেজ হয়ে গেল, তার এত লায়াবিলিটি লিমিট, ক্যাটারার টার্ন আপ করলো না, প্রত্যেকটা আলাদা আলাদা ব্লক, তার জন্য একটা লায়াবিলিটি লিমিট সেট করা হয়। জেনারেলি এটা দেখা গেছে 2 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে হয়, যদি 10 থেকে 20 লাখ টাকার রেঞ্জের যদি সাম ইন্স্যুরেন্স থাকে। এটা হচ্ছে এর ইউজ কেসটা কি, স্মল ফ্যামিলি ওয়েডিং উইথ সিম্পল ভেন্যু সেট আপ, একটা ছোটখাটোর মধ্যে। এবার যদি একটা স্ট্যান্ডার্ডে আসি, যেটা জেনারেলি হয়ে থাকে, সেটাকে আমি স্ট্যান্ডার্ড বলতে চাইছি, 25 লাখ থেকে 50 লাখ টাকার মতো খরচা, তাতে আপনার প্রিমিয়াম আসবে 20,000 থেকে 45,000-এর মতো অ্যাভারেজ দেখা গেছে। এবং ওই যে টিপিক্যাল ক্লেম লায়াবিলিটি লিমিট, এটাই 10 থেকে 15 লাখ টাকা ব্লক প্রতি আপনি পেতে পারেন। সেটা ইন্স্যুরেন্স কোম্পানির উপর নির্ভর করে, এবং আপনি যে ডিসিশনটা নিয়েছিলেন এই ইন্স্যুরেন্সটা নেওয়ার সময়, তার উপরে নির্ভর করে। এটা হচ্ছে সিটি ব্যাংকোয়েট ওয়েডিং, মানে ধরুন কোনো একটা ব্যাংকোয়েট হল আপনি বুক করেছেন, এবং যেখানে মাল্টিপল ভেন্ডার আসছে, না, তারা বিবাহজনিত বিভিন্ন কাজ করছে, তাতে ক্যাটারার হতে হবে, ফটোগ্রাফার হতে পারে, মেকআপ ম্যান হতে পারে, অনেকেই হতে পারে।
এবার একটু প্রিমিয়াম সেগমেন্টের জন্য যদি যাই, ধরুন 1 কোটি টাকা আপনার বাজেট, তার একটা সাম ইনসুরেন্স করেছেন, তাতে মোটামুটি 75,000 থেকে 1 লাখ টাকার মতো ইন্স্যুরেন্স আসতে পারে প্রিমিয়াম। আর যে আমি লায়াবিলিটি লিমিটের কথা বলছিলাম টিপিক্যালি, সেটা 25 লাখ থেকে 40 লাখ টাকার মতো হতে পারে। আর এগুলো জেনারেলি দেখা গেছে লাক্সারি হোটেলে বা লার্জ ফরম্যাট ওয়েডিংয়ে এগুলো হয়। ধরুন একটা ডেস্টিনেশন ওয়েডিং করছেন, সেখানে হতে পারে, বা একটা কোনো একটা বিরাট বড় জায়গা, মাঠের মধ্যে প্যান্ডেল করা হয়েছে, 1000, 1000 বা 1500 বা 2000 লোক ইনভাইটেড আছে, সেরকম জায়গায় হতে পারে। আর একটা হচ্ছে লাক্সারি বা ডেস্টিনেশন, এটা আজকাল খুব পপুলার হয়েছে। যাদের অর্থ আছে তারা অনেকে করে থাকেন ফ্যামিলির বিয়ের জন্য। সেটা হচ্ছে 2.5 কোটি টাকা বা তার বেশি। সেখানে মোটামুটি প্রিমিয়াম আছে 1,80,000 থেকে 2.5 লাখ টাকা, এরকম রেঞ্জের। আর ওই সেকশন ওয়াইজ যদি আমি টিপিক্যাল লায়াবিলিটি লিমিট দেখি, সেটাই 50 লাখ টাকা বা তার বেশি হতে পারে। আর এগুলো জেনারেলি একদিনের প্রোগ্রাম হয় না, এগুলো মাল্টিপল ডেজের হয়, ধরুন 2 দিন, 3 দিন, 4 দিনের প্রোগ্রাম। এ তো আমি বললাম যে কি হয়, কত ধরনের বিয়ে হতে পারে, কত ধরনের মানে কি কি ধরনের সেট আপ হতে পারে, তার ভ্যারাইটি গুলো আপনাদের বললাম। কিন্তু এই ইন্স্যুরেন্সটা করতে গেলে, ইন্স্যুরেন্স নেওয়ার আগে বা পরে কতগুলো জিনিস, ডকুমেন্ট আমাদের রেডি রাখতে হবে। সেটা হচ্ছে, ধরুন বাজেট অ্যান্ড ভেন্ডার ব্রেকআপ, সেটা হচ্ছে ওই ধরুন আপনি যে ভেন্যুটা বুক করেছেন তার কাগজটা, পাকা কাগজটা রাখতে হবে। ডেকোরেশনের জন্য যে অর্ডার দিয়েছেন তার যে ডকুমেন্ট, সেটাকে আপনাকে রাখতে হবে। ক্যাটারারকে যে অর্ডার দিয়েছেন, তাকে অ্যাডভান্স দিয়েছেন, তার পাকা কাগজটা রাখতে হবে। ফটোগ্রাফারের জন্য যে অ্যাডভান্স দিয়েছেন, যাকে অ্যাডভান্স দিয়েছেন, তার সঙ্গে হয়তো কোনো 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 ক্ষেত্রে হয় কি একটু এগ্রিমেন্ট সাইনও হয়, সেগুলো আপনাকে রাখতে হবে। আর এই যে বড় বিবাহ ক্ষেত্রে, যেখানে ধরুন হোটেলে হচ্ছে, অ্যাকোমোডেশনের যে ইনভয়েস আছে, বা আপনার হয়তো হোটেলে বিবাহ অনুষ্ঠানটা হচ্ছে না, কোনো একটা জায়গায় হচ্ছে, কিন্তু আপনার অনেক গেস্ট এসছে বাইরে থেকে, তাদের অ্যাকোমোডেশনের জন্য আপনি রাখতে রাখতে পারেন। সেখানে যদি কোনো একটা কোনো ঘটনা ঘটে থাকে, তো তার ডকুমেন্টটা আপনাকে রাখতে হবে। জুয়েলারি আপনি যা কিনেছেন তার ওই বিল রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি ভ্যালুয়েশন সার্টিফিকেটও চায়, ডিক্লেয়ার ভ্যালু যেটা ওখানে আছে বলা, সেই অনুযায়ী তারা ক্লেম হলে ক্যালকুলেট করে। তারপরে ধরুন ভেন্যু অ্যান্ড ইভেন্ট শিডিউল, যে কি ডেট, লোকেশন, ইনডোর, আউটডোর, কি কম্বিনেশনের হচ্ছে, এই ডিটেলগুলো রেডি রাখতে হবে। যদিও রেডি থাকে, তাও আমার এটা বলা উচিত, তাই আপনাকে আগে থেকে আমি বলে দিলাম। আর গেস্ট অ্যান্ড লায়াবিলিটি ডিটেলস, যেমন হচ্ছে ধরুন কতজন এক্সপেক্টেড ক্রাউড, কি সংখ্যায় আসবে, কি ধরনের ফুড সার্ভিস হবে। ভ্যালেট মানে ধরুন যারা অ্যাসিস্ট্যান্ট, ধরুন বরকনেকে সাজানো হচ্ছে, তার যে অ্যাসিস্ট্যান্ট যে মেকআপ করছে, বা তাদের সহযোগিতা করার জন্য যারা রয়েছে, বা ধরুন আপনি কার পার্কিং এর ব্যবস্থা করেছেন, সেখানে ভ্যালেট পার্কিং এর ব্যবস্থা আছে, সেই সার্ভিসও হতে পারে। লিকার যদি সার্ভ করে থাকেন, তার ব্যবস্থা, তার পারমিশন, কাগজপত্র আপনাকে রাখতে হবে। যে ডিপার্টমেন্টাল পারমিশন থাকে, প্রপার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে যে আপনি পারমিশন লেটার নিয়ে এসছেন, এগুলোকে আপনাকে রাখতে হবে। পাস্ট ইনসিডেন্টস অর কনসার্নের মধ্যে ক্লিয়ার ডিসক্লোজার হেল্প অ্যাভয়েড ক্লেম ডিসপিউটস ল্যাটার। আপনার কোনো যদি একটা কোনো পূর্বের ঘটনা কোনো কিছু হয়ে থাকে, সেটা যদি আপনার জানা থাকে, সেটাকে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানিকে আগে থেকে বলে দিতে হবে যে এখানে একটা এরকম ঘটনা আগে ছিল, আমি তাহলেও ইন্স্যুরেন্স করাতে চাই, আমি কভারেজ নিতে চাই, আমি আপনাদের এটা বলে রাখলাম। এরপরে ইন্স্যুরেন্স কোম্পানি এটাকে অ্যানালিসিস করবে, তারা বিচার করবে যে না, এই কেসের জন্য তারা রিস্ক কভার করবে কি করবে না। আর যদি আপনার ওই ক্লেম এভিডেন্স যে আপনার থাকতে, আপনাকে জোগাড় করে রাখতে হবে যদি কোনো ক্লেম হয়, কারণ আমরা ইন্স্যুরেন্সটা করছি এটাকে ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের জন্য, আর যদি ক্লেম হয় তার জন্য তো এভিডেন্সগুলো থেকে রেডি রাখতে হবে। যেমন হচ্ছে যে আপনাকে যে বিভিন্ন ধরনের যে কন্ট্রাক্ট সাইন করা হয়েছে বিভিন্ন কারণে, ক্যাটারার হতে পারে, ভেন্যু হতে পারে, ফটোগ্রাফার হতে পারে, বা অন্যান্য ধরনের কন্ট্রাক্ট, সেগুলো রাখতে হবে। যে রিসিপ্ট পেয়েছেন, যারা মানি রিসিপ্ট দিয়েছে, সেগুলোকে রাখতে হবে। যে যে ক্ষেত্রে ফটোর দরকার রাখতে হবে। যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে বা কিছু হয়ে থাকে, তার জন্য যদি এফআইআর হয়ে থাকে, কোনো একটা ধরুন এসে কেউ আহ, বিবাহস্থলে মানে ওই ভেন্যুতে এসে মারপিট করলো, রক্তারক্তি হলো,
এফআইআর হলো তার কপি রাখতে হবে, এই ধরনের জিনিস সব রাখতে হবে। এগুলো ক্লেমের জন্য খুব হেল্প করে। আমি বন্ধুরা যেটা বলতে চাইছি যে পারফেক্ট সেলিব্রেশন নট জাস্ট দ্য বাজেট, শুধু বাজেট নয়, এর মধ্যে আরো অনেক কিছু রয়েছে। আপনারা আপনাদের বাড়িতে ছেলে বা মেয়ের বিয়ের জন্য যদি প্ল্যান করে থাকেন, আমি বেশ কয়েকটা এই ধরনের ইন্স্যুরেন্স করেছি, আমার কাছে অনেকেই যোগাযোগ করছেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের আমি ঠিক উপদেশ পরামর্শ দেবো, এবং কোন ইন্স্যুরেন্স কি কি কভারেজ কিভাবে নেওয়া যেতে পারে তার জন্য আপনাদের আমরা অ্যাডভাইস করতে পারি। যারা সিরিয়াসলি ইন্টারেস্টেড আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের ডিটেলস এই স্ক্রিনে দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।